আচ্ছা, মিস্টার ক্র্যাভেনের ছেলেকে আপনি সন্দেহ করতে শুরু করলেন কেন? আসলে ওর আর স্যান্ডির মধ্যেকার সম্পর্ক আর খুনের আগের দিন দুজনের মধ্যে বচসার কথা শুনে এসবের কোনো কিছুই এখনো সুরেথালে অবশ্য উঠে আসেনি। তখন জানা গিয়েছিল গোটা ক্র্যাভেন পরিবারের সঙ্গেই স্যান্ডির সম্পর্ক ভারী মধুর। পরে অবশ্য আমি মিস্টার হ্যারি ক্র্যাভেনের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে অনেক কিছু নতুন তথ্য পেলাম, যাতে জানতে পারলাম যে খুনের রাতে 10টা বাজার কিছু পরেই নাকি ছোকরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আর সে কখন বাড়ি ফিরল তা কিন্তু কেউ জানে না। আমিও খোঁজ খবর নিয়ে কিছুই জানতে পারিনি। এবার একটা ব্যাপার খেয়াল করুন মিস ব্রুক, সুরাথালে জানা গিয়েছে খুনটা হয়েছিল রাত 10টা থেকে 11টার মধ্যে। আপনার অনুমান এই ছেলেটি আগে থেকেই খুনের পরিকল্পনা করে রেখেছিল? আগে হ্যাঁ, আমার ধারণা স্যান্ডি রাতে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেওয়া অবধি ও বাগানেই ঘুরঘুর করছিল। তারপরে একটা শব্দ করে ওর মনোযোগ আকর্ষণ করে। শব্দের উৎস জানার জন্য বুড়ো জানলা দিয়ে উকি মারতেই একটা কোনো মুগুর বা ভারী লাঠি দিয়ে ওর মাথায় মারে, আর সেই আঘাতই ছিল মোক্ষম আঘাত, মৃত্যুর কারণ। একটা 19 বছরের ছেলে এমন ঠান্ডা মাথায় অপরাধ করবে? আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। বিংশ শতকের সূত্রপাত হতে তখনও বাকি বছর 6। 1894 সালে ক্যাথরিন লুইসা পার্কিস সৃষ্টি করলেন তাঁর গোয়েন্দা চরিত্র লেডি লাভডেব্রুক। তার আগের বছরেই দ্য ফাইনাল প্রবলেম লিখে হোমসের হাত থেকে মুক্তি পেয়েছেন বলে ভাবছেন স্যার আর্থার কনান ডয়েল। সেই শূন্যস্থান পূরণ করতেই যেন আবির্ভাব লাভডেব্রুকের। তীক্ষ্ণ বুদ্ধির পাশাপাশি হোমসের অস্ত্র যদি হয়ে থাকে বিজ্ঞানভিত্তিক তদন্ত, তবে লাভডেব্রুকের অন্যতম অস্ত্র মানুষের মধ্যে মিশে গিয়ে খবর বের করে আনা। বিভিন্ন গোয়েন্দা কাহিনী গবেষকদের মতে লাভডেব্রুকই নারীশ্রেষ্ঠ প্রথম মহিলা গোয়েন্দা। তবে তিনি কোনো বেসরকারি গোয়েন্দা নন, বরং লন্ডনের এক নামজাদা গোয়েন্দা সংস্থার অন্যতম দক্ষ কর্মচারী। যে সময় নারীদের কেবল গৃহকোণেই কল্পনা করা হতো, সেই ভিক্টোরিয়ান যুগে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছিলেন যে রহস্যভেদে মগজাস্ত্রের লড়াইয়ে নারীরা কোনো অংশেই পিছিয়ে নেই। ছদ্মবেশ ধারণে পারদর্শিতা এবং অকাট্য যুক্তিবোধ তাকে করে তুলেছিল অনন্য। ব্রিটিশ লেখিকা ক্যাথরিন লুইসা পার্কিস ছিলেন সে সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় লেখিকা, যিনি রহস্য গল্পের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও যুক্ত ছিলেন। 1893 সালে বিখ্যাত দ্য লুটগেট ম্যাগাজিনে লাভডেব্রুকের গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হতে শুরু করে। ম্যাগাজিনে বিপুল জনপ্রিয়তার পর 1894 সালে লন্ডনের লরেন্স অ্যান্ড বুলেন প্রকাশনী থেকে দ্য এক্সপিরিয়েন্সেস অফ লাভডেব্রুক লেডি ডিটেকটিভ শিরোনামে 7টি গল্পের একটি সংকলন প্রকাশিত হয়। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি শব্দ প্রকাশন থেকে প্রকাশিত দীপ্তজিৎ মিশ্র অনুদিত লেডি লাভডেব্রুক সমগ্র বইটি থেকে। এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। তাহলে শুনতে থাকুন আজকের গল্প। নিউক্যাসল কনস্টাবুলারির গ্রিফিথসের হাতে মামলাটা রয়েছে। নিউক্যাসলের লোকগুলোর বুদ্ধি আছে বটে, কিন্তু খুব ধূর্ত। বাইরের কেউ এসে নাক গলালে প্রচণ্ড ঈর্ষা করে ওরা। খুবই ঠেকায় পড়ে আমাকে খবর দিয়েছে।
বাড়ির মধ্যে তদন্তের জন্য আপনার ক্ষুরধার বুদ্ধি ওদের প্রয়োজন। আমাকে নিশ্চয়ই ওখানে আপনার সঙ্গে নয়, বরং গ্রিফিথসের সঙ্গে কাজ করতে হবে। হ্যাঁ, আপনাকে গোটা মামলাটা বুঝিয়ে দেওয়ার পরে আমার আর কোনো কাজ থাকবে না। কোনো রকম সাহায্যের জন্য আপনাকে গ্রিফিথসের ওপরই নির্ভরশীল হতে হবে। এবার মিস্টার ডায়ার তাঁর জাবদা খাতাটা খুলে পাতা উল্টাতে লাগলেন। অবশেষে একটা পাতায় শিরোনাম এলো ট্রয়েটস হিল। তার তলায় তারিখ লেখা 6 সেপ্টেম্বর। আমি শুনছি। নিজের চেয়ারখানায় হেলান দিয়ে মনোযোগী শ্রোতার ভঙ্গিতে লাভডে বললেন, খুন হওয়া লোকটির নাম আলেকজান্ডার সন্ডারসন। সকলে তাকে স্যান্ডি বুড়ো বলেই চেনে। কাম্বারল্যান্ডের ট্রয়েটস হিলে মিস্টার ক্রেভেনের বাড়িতে পরিচারকের কাজ করত সে। বাড়িটার নিচের তলায় মাত্র দুটো ঘর রয়েছে, একটা শোয়ার ঘর আর একটা বসার ঘর। এখানে স্যান্ডি একাই থাকত, টিনকুলে কেউ ছিল না। 6 সেপ্টেম্বর সকালে গোয়াল থেকে দুধ নিয়ে কিছু বাচ্চা ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তখনই তারা খেয়াল করে স্যান্ডির শোয়ার ঘরের জানলাটা হাট করে খোলা। কৌতূহলী হয়ে ভেতরে উঁকি দিতে আতঙ্কিত হয়ে দেখে স্যান্ডি বুড়ো তার রাত পোশাকেই মেঝের ওপর মরে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল যেন জানলার সামনে থেকে ওভাবে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তারা হল্লা শুরু করে। দেহ পরীক্ষা করে দেখা যায় রগের উপরে কোনো ভোঁতা অস্ত্র বা শক্ত হাতের আঘাতের জন্য মৃত্যু হয়েছে। ঘরের মধ্যে ঢুকতে একটা অদ্ভুত অবস্থা দেখা গেল। মনে হচ্ছিল যেন সেখানে এক পাল বাঁদরকে ঢুকিয়ে দিয়ে তাদের যা প্রাণ চাই করতে দেওয়া হয়েছে। ঘরের কোনো আসবাব বা জিনিস তার নিজের জায়গায় নেই। বিছানার চাদর তাল বাঁকিয়ে চিমনির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ছোট লোহার বিছানাটা কাত হয়ে পড়ে আছে। ঘরের একটা চেয়ার টেবিলের ওপরে একটা হাত ধোয়ার জায়গার ওপরে রাখা আছে ফায়ার প্লেস ঢাকা দেবার ফেন্ডার এবং আগুন উস্কানোর লোহার শিক। বেসিনখানা ঘরের এক কোণে, তার মধ্যে বালিশ আর পাশ বালিশ রাখা। ম্যান্টেল পিসের ঠিক মাঝখানে ঘড়িখানা উল্টো করে রাখা। তার দুদিকে সার দিয়ে যে ছোট ফুলদানি আর অন্যান্য সাজানো জিনিস রাখা ছিল, সেগুলো সব এখন দরজার দিকে একটা সরল লেখার মতো সাজিয়ে রাখা। বুড়োর পোশাক তালপাকি একটা উঁচু আলমারির ছাদে তুলে দেওয়া হয়েছে। সেই আলমারিতে বুড়ো তার সব জমানো টাকা আর অন্যান্য মূল্যবান জিনিস রাখত। তবে এই আলমারিটার কিছু হয়নি, তার জিনিসপত্রও সব ঠিকঠাক রয়েছে। কাজেই অপরাধের উদ্দেশ্য ডাকাতি তো ছিল না। সুরতা হলে এক বা একাধিক লোকের হাতে ইচ্ছাকৃত খুনের কথাই উঠে আসছে। স্থানীয় পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে, কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এখনো অবধি লোকে বলা বলি করছে যে এ কীর্তি ঘটিয়েছে কোনো বদ্ধ উন্মাদ, তারপর পালিয়েছে। স্থানীয় পাগলাগারদগুলো থেকে সম্প্রতি কাউকে ছাড়া হয়েছে কিনা বা কেউ পালিয়েছে কিনা সেই খোঁজও নেওয়া হচ্ছে। গ্রিফিথস অবশ্য আমাকে বলেছেন উনি অন্য কিছু সন্দেহ করছেন। সুরতাহালে কি গুরুত্বপূর্ণ কিছু জানা গিয়েছিল? সেরকম কিছু না। মিস্টার ক্রেভেনের সঙ্গে স্যান্ডির ব্যক্তিগত সম্পর্কের কথা বলতে গিয়ে উনি ভেঙে পড়ছিলেন। শেষবার কখন তিনি স্যান্ডিকে জীবিত দেখেছিলেন তা বলেন। খানসামার বয়ান এবং আরও দু একজন পরিচারিকার বয়ানও পাওয়া যায়। তারা ইঙ্গিত করে বলেছিল স্যান্ডি তাদের খুব একটা পছন্দের মানুষ ছিল না। মনিবের সঙ্গে সুসম্পর্কের যে তাদের ওপর নিজের ক্ষমতা দেখাতো স্যান্ডি। মিস্টার ক্রেভেনের ছেলের বয়স 19, অক্সফোর্ড থেকে লম্বা ছুটি নিয়ে এসেছে। সুরতহালের সময় সে হাজির ছিল না। সে নাকি টাইফয়েড জ্বরে ভুগছে, একরকম মরণাপন্ন অবস্থাতে শয্যাশায়ী। এই মর্মে ডাক্তারের সার্টিফিকেটও এসেছে। এই ঝগড়া একেবারে বকে গিয়েছে। এই বয়সে যত রকমের দোষ থাকতে পারে তার কোনোটাই বাদ নেই। তার এই অসুস্থতার ব্যাপারে গ্রিফিথস খানিক সন্দেহ প্রকাশ করেছেন।
অক্সফোর্ড থেকে সে যখন ফিরে আসে তখনই তার মধ্যে ভুল বকার মতো নানা লক্ষণ দেখা যাচ্ছিল। তাকে কোনো ক্রমে সুস্থ করে তোলা হয়। তারপরে হঠাৎই খুনের একদিন বাদে মিসেস ক্রেভেন ঘোষণা করেন ছোকরার নাকি টাইফয়েড জ্বর হয়েছে। তার চিকিৎসার জন্য একজন ডাক্তারকেও ডেকে পাঠাতে বলেন। আচ্ছা, মিস্টার ক্র্যাভেন কেমন মানুষ? বয়স্ক, শান্ত, পণ্ডিত, ভাষাতত্ত্ব নিয়ে বিপুল পড়াশোনা। পড়শিরা তো দূরের কথা, তার বাড়ির লোকও তাকে খুব একটা দেখতে পান না। নিজের পড়াশোনার ঘরেই ঢুকে থাকেন তিনি। তুলনামূলক ভাষাতত্ত্বের ওপরে 7-8 খণ্ডের একটা বই লিখেছেন। বড় লোক নন। গোটা কাউন্টিতে ট্রয়েস হিল একটা বড়সড় জায়গা হলেও সেখান থেকে কোনো রোজগার নেই তার, বরং জায়গাটার ঠিকঠাক যত্নও নিতে পারছেন না তিনি। শুনেছি ছেলেকে কলেজে পাঠানোর জন্য তিনি সব দিক থেকে খরচ কমিয়েছেন। তার মেয়ের গোটা শিক্ষা জীবনী বাড়িতে কেটেছে। মাই তার শিক্ষিকা। তার ইচ্ছে ছিল গির্জায় যোগ দেবেন। তারপরে কলেজ পর্ব মিটতে আর সেদিকে পা না বাড়িয়ে সরকারি কাজ নিয়ে আফ্রিকার নেটালে চলে যান। সেখানেই ছিলেন প্রায় 15 বছর। তাঁর অক্সফোর্ডে পড়াশোনার শেষ পর্ব থেকে সন্ডারসন তার ভৃত্যের কাজ করত। এই ভৃত্যের থেকে খুব শ্রদ্ধা পেতেন তিনি। নেটালে কাজ করার সময় তার মাইনে কম ছিল বটে, কিন্তু সেখান থেকেই বছরে একটা থোক টাকা স্যান্ডিকে দিতেন। বছর 10 আগে তার দাদা মারা যেতে তিনি যখন ট্রয়েস হিলে এলেন তখন তার সঙ্গে তার পরিবারও এলো। তখনই গোটা বাড়ির প্রধান পরিচারিকার দায়িত্ব পায় স্যান্ডি। তখন তাকে এত বেশি মাইনে দেওয়া হয় যে খরচ সামলানোর জন্য খানসামার মাইনে কমানো হয়। বুঝলাম। খানসামা ওকে বিশেষ পছন্দ করবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু মোটা মাইনে হওয়া সত্ত্বেও বাড়ির কাজের ব্যাপারে তাকে খুব একটা মাথা ঘামাতে হতো না, কারণ নিয়ম অনুযায়ী মালিক ছেলেই সব কাজকর্ম সামলাতো। স্যান্ডির কাজ ছিল বসে বসে খাওয়া, বাড়ির মধ্যে ঘুরে বেড়ানো আর সকলের কাজে নাক গলানো। 21 বছর ধরে কেউ ভৃত্যের কাজ করলে প্রবাদটা নিশ্চয়ই জানেন, 7 বছর আমার ভৃত্য, 7 বছর আমার সমান, 7 বছর আমার মনিব। মিস্টার ক্র্যাভেন আর স্যান্ডির ক্ষেত্রেও এই ব্যাপারটা প্রযোজ্য। মিস্টার ক্র্যাভেন তার কাজের মধ্যে ডুবে থাকায় রাশ আলগা করে দিয়েছিলেন। স্যান্ডি সেই রাশ ধরে নিয়েছিল। ভৃত্যদেরকে কাজে নির্দেশ নিতে তার কাছে যেতে হতো, আর স্যান্ডি ওদের ওপরে ছড়ি ঘোরাতো। এই ব্যাপারটা মিসেস ক্রেভেন কিছু বলতেন না। ওর ব্যাপারে বিশেষ কিছু শুনিনি। খুবই চুপচাপ প্রকৃতির মানুষ। এক স্কটিশ যাজকের মেয়ে। আফ্রিকার কেপ এলাকায় খ্রিস্ট ধর্ম প্রচার বা ওই গোছের কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকেন বোধহয়। আর মিস্টার ক্র্যাভেনের ছেলে, সেও কি স্যান্ডির ছড়ি ঘোরানো মেনে চলতো? আসল জায়গাটা ধরে ফেলেছেন। এবার গ্রিফিথসের তথ্যে আসা যাক। ক্রেভেন্স পরিবার ট্রয়েস হিলে আসার পর থেকেই এই ছোকরা হ্যারির সঙ্গে ক্রেভেনের বনিবনা নেয়। স্কুল পড়ুয়া থাকার সময় হ্যারি বারংবার স্যান্ডির সঙ্গে দ্বন্দ্বে জড়াতো এবং তার শিকারের ছড়িটা নিয়ে ওকে ভয় দেখাতো। বাবা নিজের ছেলের জায়গায় এক বুড়ো চাকরের হাতে বাড়ির পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন। এটা সে মোটেই ভালো চোখে দেখত না। গ্রিফিথ বলছেন, খুনের আগের দিন তাদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধে। তখন বেশ কিছু প্রত্যক্ষদর্শীর সামনেই হ্যারি ওই বৃদ্ধকে নানা অশ্রাব্য গাল দেন এবং তাকে খুন করারও হুমকি দেন। এই মামলার ব্যাপারে আমি যা জানি তা আপনাকে জানালাম মিস ব্রুক। আরও বিশদে জানতে হলে আপনাকে গ্রিফিথের কাছে যেতে হবে। ট্রয়েস হিলের সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন গ্রেনফেলে উনি আপনার সঙ্গে দেখা করবেন। আপনি কিভাবে বা কি পরিচয়ে ও বাড়িতে ঢুকবেন তা উনিই জানাবেন। ও ভালো কথা, আজ সকালে আমাকে উনি তার করে জানিয়েছেন আপনি আজ রাতে স্কচ এক্সপ্রেস ধরে ওখানে গেলে ভালো হয়। লাভটেকে দেখে বোঝা গেল তিনি মিস্টার গ্রিফিথের ইচ্ছে পালন করবেন বলে প্রস্তুত। অফিসের দরজার সামনে এসে মিস্টার ডায়ার তাঁর সঙ্গে হাত মিলিয়ে বললেন, আপনি ফিরে এলে আপনার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকব, তবে এই রহস্যটা ভেদ করতে বোধহয় একটু বেশি সময় লাগবে। কি বলে? এই ব্যাপারে আমার সামান্যতম ধারণাও নেই।
আমি এইরকম কোনো তত্ত্ব মাথায় না রেখেই কাজ করি, বা বলা ভালো আমার মাথাটা একেবারে ফাঁকা থাকে। তাঁর শূন্য দৃষ্টি আর ভাবলেশীন মুখ দেখলে যে কেউ তা মেনেও নিতেন। ট্রয়েডসেলের নিকটবর্তী ডাকঘর থাকা শহর গ্রেনফিল্ড। ছোট্ট শহরটা বেশ ব্যস্ত, বেশ কিছু লোকজনও থাকে। এই শহরের দক্ষিণ দিকে কয়লা খনি আর উত্তর দিকে নিচু ঊষর পাহাড়। সেই পাহাড়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ট্রয়েডসেল। একসময় তা ছিল সীমানা। কিছুদিন আগে অবধিও ড্রুইডদের শক্ত ঘাঁটি ছিল এটা। গ্রিনফিল্ডের একটা ছোট্ট সরাইখানার নাম দ্য স্টেশন হোটেল। নিউক্যাসল কনস্টেবলারির মিস্টার গ্রিফিথস সেই সরাইখানাতেই লাফটির সঙ্গে দেখা করে ট্রয়েডসেলের খুনের ব্যাপারে আরও তথ্য দিলেন। শুরুতে কিছুটা সৌজন্য বিনিময়ের পরে তিনি বলতে শুরু করলেন, প্রাথমিক উত্তেজনার ব্যাপারটা কেটে গিয়েছে, কিন্তু তারপরেও নানান গুজব হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আর লোকে তা বিশ্বাসও করছে যেন তা ধ্রুব সত্য। আমার সংস্থার প্রধান আর আমার সহকর্মীরা তাদের প্রাথমিক অনুমানেই এখনো স্থির হয়ে রয়েছেন। তাদের মতে অপরাধী কোনো উন্মাদ ভবঘুরে বা জেল থেকে পালানো কোনো পাগল। তারা খুবই নিশ্চিত আমরা খুব শিগগিরই সেই পাগল বা ভবঘুরেকে ধরে ফেলব। ওদের ধারণা স্যান্ডি পার্কের ফটকে কোনো অদ্ভুত আওয়াজ শুনে বিষয়টা একটুখানি বুঝতেই আর কি জানলা দিয়ে মুখ বাড়ায়, আর তখনই সেই আঘাতটা এসে পড়ে ওর ওপর। তারপরে সেই জানলা দিয়ে পাগল ভেতরে ঢুকে ঘরের সব জিনিসপত্র উল্টে পাল্টে দেয়। কিন্তু আমি যে মিস্টার ক্র্যাভেনের ছেলেকে সন্দেহ করছি, ওরা আমার সেই অনুমানটাকে একেবারে উড়িয়ে দিয়েছেন, জানেন তো। মিস্টার গ্রিফিথস লম্বা রোগা চেহারার মানুষ। পাক ধরা চুলগুলো এত ছোট করে ছাঁটা যে তা খাড়া হয়ে আছে। চুলের এমন দশার জন্য তার মাথার দিকে তাকালে হাস্যকর লাগে। তার পাশাপাশি তাঁর মুখে সবসময় লেগে থাকা বিষণ্ণ ভাবটা খুবই বিপরীত প্রকৃতির। আরে আপনার জন্যে ট্রয়েডসেলে সব ব্যবস্থা করে এসছি। মিস্টার ক্র্যাভেনের পারিবারিক উকিল নিয়োগ করার মতন টাকা নেই, তাই মাঝে মধ্যে ওই মেসাসওয়েল অ্যান্ড স্যাগডেনের সংস্থা থেকে উকিল ভাড়া করেন। আর ঘটনাচক্রে এই সংস্থা এর আগে আমার বেশ কিছু কাজ করে দিয়েছিল। তাদের থেকেই শুনলাম মিস্টার ক্র্যাভেনের নাকি একজন শ্রুতি লেখকের প্রয়োজন। আমি সঙ্গে সঙ্গে আপনার নামটা রেকমেন্ড করলাম। জানিয়েছি আপনি আমার বন্ধু, গরিব ঘরের মেয়ে, থাকা খাওয়া আর মাসে একগিনি মাইনে পেলেই আপনি কাজটা করতে রাজি। ভদ্রলোক সানন্দে সেই প্রস্তাবটা নিলেন আর যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ট্রয়েডসেলে যেতে বলেছেন। মিস্টার গ্রিফিথসের ঝুঁকে রাখা পরিকল্পনা শুনেই লাফটি খুব খুশি হলেন। এবার তার কিছু প্রশ্ন করার ছিল। আচ্ছা, মিস্টার ক্র্যাভেনের ছেলেকে আপনি সন্দেহ করতে শুরু করলেন কেন? আসলে ওর আর স্যান্ডির মধ্যেকার সম্পর্ক আর খুনের আগের দিন দুজনের মধ্যে বচসার কথা শুনে। এসবের কোনো কিছুই এখনো সুরেথালে অবশ্য উঠে আসেনি। তখন জানা গিয়েছিল গোটা ক্র্যাভেন পরিবারের সঙ্গেই স্যান্ডির সম্পর্ক ভারী মধুর। পরে অবশ্য আমি মিস্টার হ্যারি ক্র্যাভেনের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে অনেক কিছু নতুন তথ্য পেলাম, যাতে জানতে পারলাম যে খুনের রাতে 10টা বাজার কিছু পরেই নাকি ছোকরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আর সে কখন বাড়ি ফিরল তা কিন্তু কেউ জানে না। আমিও খোঁজ খবর নিয়ে কিছুই জানতে পারিনি। এবার একটা ব্যাপার খেয়াল করুন মিস ব্রুক, সুরাথালে জানা গিয়েছে খুনটা হয়েছিল রাত 10টা থেকে 11টার মধ্যে। তাহলে আপনার অনুমান এই ছেলেটি আগে থেকেই খুনের পরিকল্পনা করে রেখেছিল? আগে হ্যাঁ, আমার ধারণা স্যান্ডি রাতে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেওয়া অবধি ও বাগানেই ঘুরঘুর করছিল। তারপরে একটা শব্দ করে ওর মনোযোগ আকর্ষণ করে। শব্দের উৎস জানার জন্য বুড়ো জানলা দিয়ে উকি মারতেই একটা কোনো মুগুর বা ভারী লাঠি দিয়ে ওর মাথায় মারে, আর সেই আঘাতই ছিল মোক্ষম আঘাত, মৃত্যুর কারণ। একটা 19 বছরের ছেলে এমন ঠান্ডা মাথায় অপরাধ করবে? হ্যাঁ, দেখতে শুনতে ভালো, অল্প বয়স, হাবভাব একদম ভদ্রলোকের মতোই, কিন্তু পেটে পেটে বুদ্ধি ভরপুর। এবারে আরও একটা বিষয় আসা যাক। যদি এই তথ্যগুলো মাথায় রেখে আপনি
ওর হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপারটা ভাবেন, তাহলে আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন যে বিষয়টা বেশ সন্দেহজনক। হয়তো এটাও বলবেন যে এই অসুস্থতা ওর পরিকল্পনার অংশ ছিল, যাতে তদন্তের সময় জেরা থেকে বাঁচা যায়। কোন ডাক্তার দেখছেন? ওয়াটার্স বলে একজন ভদ্রলোক, পেশাগতভাবে ডাক্তার নন, কিন্তু ট্রয়েড সিলে কারোর কিছু হলে ওকেই ডেকে পাঠানো হয়, আর উনি বেশ সম্মানিতই বোধ করেন। ক্র্যাভেন পরিবারের কোনো পারিবারিক ডাক্তারের অবশ্য বালাই নেই। মিসেস ক্র্যাভেনের গির্জার অভিজ্ঞতা থাকায় উনিই আধা ডাক্তার। খুব জরুরি দরকার না হলে কোনো ডাক্তারকে ডেকে পাঠান না। আবার সার্টিফিকেটটা ঠিকঠাক ছিল নিশ্চয়ই? নিঃসন্দেহে গোটা ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ করে তুলতে মিসেস ক্র্যাভেন বাড়ির ভৃত্যদের খবর পাঠিয়ে বলেন যে তাদের কারোর সংক্রমণের ভয় থাকলে তারা যেন বাড়ি চলে যেতে পারে। বেশ কিছু পরিচারিকা এই অনুমতির সুযোগ নিয়ে বাক্স প্যাটরা গুছিয়ে চলেও যায়। মিসেস ক্র্যাভেন খুবই নরম প্রকৃতির মেয়ে। তাকে তার পরিচারিকার সঙ্গে নিউ ক্যাসেলে তার বন্ধুর কাছে পাঠিয়ে দেওয়া হয়, এবং মিসেস ক্র্যাভেন তার রোগীকে নিয়ে ওই বাড়িরই ওই অব্যবহৃত হাতায় নিজেকে আলাদা করে রেখেছেন। মিস ক্র্যাভেন তার নিউ ক্যাসেলের গন্তব্যে পৌঁছেছেন কিনা তাকেও নিশ্চিত করতে পেরেছে? চিন্তায় গ্রিফিথসের ভ্রু কুঁচকে গেল। তার কোনো প্রয়োজন তো আমি দেখছি না। আপনার কথাটা ঠিক বুঝলাম না, জানেন তো? কি বলতে চাইছেন, কি বলুন তো? কিছু না, বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় না। তবে এই রহস্যের পাশাপাশি এটারও খোঁজ রাখা দরকার ছিল বলে আমার মনে হয়। এবার আমাকে একটু এই খানসামার ব্যাপারে বলুন তো। স্যান্ডির মাইনে বাড়াতে গিয়ে যার মাইনে কমানো হয়েছিল। পুরো জন হেলস? হ্যাঁ, ভদ্রলোক আগাপস্তলা ভদ্র এবং শ্রদ্ধেয় একজন মানুষ। মিস্টার ক্র্যাভেনের দাদা যখন এই ট্রয়েড সিলের মালিক ছিলেন, তখন তার কাছে ইনি 5-6 বছর খানসামার চাকরি করেছিলেন। সেদিক থেকে সন্দেহের কোনো জায়গাই নেই। খুনের কথা শুনে ওর যা বক্তব্য ছিল তাতে ওকে অনায়াসে নির্দোষ বলে দিয়ে দাগিয়ে দেওয়া যেতে পারে। বলেছিলেন, বেশ হয়েছে, কোনো মাসের প্রত্যেকটা দিন গির্জায় গিয়েও আমি ওর জন্য এক ফোঁটা চোখের জল জড়াতে পারতাম না। কোনো অপরাধী এমন বক্তব্য রাখবে বলে তো আমার মনে হয় না মিস ব্রুক। মনে হয় না? গ্রিফিথস তার দিকে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, মহিলা এবার হতাশ করছেন দেখছি। এমন জলের মতন সহজ জিনিসও যদি ওর চোখে না পড়ে, তাহলে বুঝতে হবে ওর গোয়েন্দাগিরির ক্ষমতা সম্পর্কে খানিক বাড়িয়েই বলা হয়। একটু তীক্ষ্ণ স্বরেই তিনি বললেন, এই ভাবনা কিন্তু একমাত্র আমার নয় মিসেস ব্রুক। হেলসের বিরুদ্ধে একটি কথাও কেউ বলেনি। বললেও উনি অনায়াসে কোনো অ্যালিবাই খাড়া করতে পারতেন, আর সেটাই আমার ধারণা। ও বাড়িতেই উনি থাকেন এবং সকলেই ওনার প্রশংসাই করেন। স্যান্ডির ঘরটা তো আবার ঠিকঠাক করে দেওয়া হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, এবং ইনভেস্টিগেশনের পরে সব সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করে যথাস্থানে রেখেও দেওয়া হয়েছে। তাতে তো কোনো দিক থেকে আসা বা কোনো দিক থেকে যাওয়ার পায়ের ছাপও পাওয়া যায়নি, তাই না? এই এলাকার মাটি যেরকম, তাতে তেমন কিছু পাওয়া যাওয়া প্রায় অসম্ভব। তাছাড়া স্যান্ডির ঘরখানা আবার নুড়ি পাথরের রাস্তার ওপরে। তার চারপাশে কোনো ফুলের বাগান, মায় ঘাস কিচ্ছু নেই। শুনুন মিস ব্রুক, ওই বাড়ি আর তার চারপাশে ঘোরাঘুরি করে সময় নষ্ট করবেন না। জায়গাটা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, প্রত্যেকটা সম্ভাবনা খতিয়ে দেখাও হয়েছে। আমি নিজেই তো দেখেছি, আমার সংস্থার প্রধানও দেখেছেন। আমরা চাই আপনি বাড়ির ভেতরের, মানে বাড়ির অভ্যন্তরীণ ব্যাপারটা খতিয়ে দেখুন। মানে মাস্টার হ্যারি যে ঘরে রয়েছেন, সেই ঘরের দিকে মন দিন। ওখানে কি চলছে তা খুঁজে বের করুন। 6 তারিখ রাতে ওই ছেলে ওখানে কি করছিল সেটা আমাদের জানা খুব দরকার, আর আমি নিঃসন্দেহে সেটা খুঁজে বার করেও ফেলতে পারবো। মিস ব্রুক, আপনি আমাকে যা যা প্রশ্ন করেছেন তার যথাসাধ্য জবাব আমি দিয়েছি। আমি যেমন সোজা সাপটাভাবে আপনার প্রশ্নগুলোর জবাব দিলাম, আপনিও সেরকম আমার একটা প্রশ্নের জবাব দেবেন। খুনের পরদিন সকালে পুলিশ স্যান্ডির ঘরে ঢুকে যা অবস্থায় দেখেছিল তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমি আপনাকে দিয়েছি। আপাতত আপনি নিজের মনশ্চক্ষুতে যা দেখতে পাচ্ছেন, কাত করে রাখা বিছানা, উল্টো করে রাখা ঘড়ি
চিমনির মধ্যে ঢুকিয়ে রাখা বিছানার চাদর, দরজার দিকে সার দিয়ে সাজিয়ে রাখা ছোট ছোট ফুলদানি আর অন্যান্য ঘর সাজানোর জিনিস। কি দেখতে পাচ্ছেন না? লাফটে মাথা নেড়ে সম্মতি জানালেন। বেশ কথা। এই অদ্ভুত দৃশ্য দেখে আপনার মাথায় সবার আগে কি ভাবনা আসছে বলুন তো? অক্সফোর্ডের কোনো নতুন জনপ্রিয়তাহীন ছাত্রের ঘর, যেখানে সবেমাত্র অন্যান্য ছাত্ররা এসে হানা দিয়ে গিয়েছে। মিস্টার গ্রিফিথস হাত কচলালেন। এক্স্যাক্টলি। আমাদের ভাবনা স্তরে প্রাথমিক কিছু মতবিরোধ থাকলেও আসলে দেখছি আমরা একই পথের পথিক। অ্যালপসের দুই প্রান্ত থেকে সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে দুই ইঞ্জিনিয়ার যেভাবে একদিন একই জায়গায় এসে হাজির হয়, সেইভাবেই আলাদা আলাদা তদন্ত করলেও আমরা একই সিদ্ধান্তে আসবো বলেই মনে হচ্ছে। ও হ্যাঁ, ভালো কথা, ট্রয়েডসিলে যে ছেলেটি প্রতিদিন চিঠি পৌঁছে দেয়, আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ঘটানোর জন্য আমি তাকেই কিন্তু ফিট করেছি। বিশ্বস্ত ছেলে। আপনি ওকে যেই চিঠিই দিন না কেন, তা 1 ঘন্টার মধ্যে আমার হাতে চলে আসবে, তাই আপনি ওকে ভরসা করতে পারেন। লাফটে যখন ট্রয়েডসিলের বাগানের ফটক দিয়ে ভিতরে ঢুকলেন, তখন প্রায় বিকেল 3টে। বুড়ো স্যান্ডি যেখানে মৃত্যুর মুখে পড়েছিল, সেই বাড়ি পেরিয়ে তিনি এগিয়ে গেলেন। বাড়িটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো, তার গায়ে ভার্জিনিয়া আর কিছু বুনো লতা ঝুলছে। সেই বাড়িতে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, তা বাড়িটাকে বাইরে থেকে দেখে বোঝা যায় না। ট্রয়েডসিলের বাগান চত্বরটা সুবিশাল। মূল বাড়িটা লাল ইটের তৈরি। যখন ডাচ উইলিয়ামের শিল্পভঙ্গি এই দেশে বিখ্যাত হয়েছিল, সম্ভবত সেই সময় তৈরি হয় এই বাড়ি। তার সামনের অংশটা দেখলে কেমন যেন বিষণ্ণ মনে হয়। বাড়ির সামনের দিকে থাকা বিভিন্ন ঘরের 8টা চৌকো জানলা কেবল পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের কর্তব্য পালন করছে। কেবল উত্তর হাতার একদম শেষ প্রান্তের শোয়ার ঘরের 2টো জানলা কেমন যেন বেমানান। সম্ভবত সেখানেই রোগী এবং তার মা রয়েছে। আরও 2টো জানলাও বেমানান। সেটা নিচের তলায় দক্ষিণ হাতার শেষ প্রান্তের ঘরের 2টো জানলা। লাভডে বুঝলেন এটা মিস্টার ক্রাভেনের পড়ার ঘর। 2 হাতার কোনো জানলাতেই খড়খড়ি বা পর্দা ছিল না। দীর্ঘ 2 হাতা দেখে অনায়াসেই বোঝা যাচ্ছিল তার 1 হাতার শেষ প্রান্তে রোগীকে বাড়ির অন্যদের থেকে আলাদা করে রাখা হবে এবং অন্য হাতায় মিস্টার ক্রাভেন কোনো রকমের বাধা ছাড়াই নিজের ভাষাতত্ত্ব চর্চায় মন দিতে পারবেন। পরিচর্যাহীন বাগানের মতো বাড়ির প্রতিটা অঙ্গেই মালিকের স্বল্প রোজগারের ছাপ ছিল। বাড়ির সামনের অংশজোড়া বারান্দা এবং নিচের তলার প্রতিটা জানলা মেরামত করার প্রয়োজন ছিল। প্রতি 6টা দরজার চৌকাঠ, কাঠের ফ্রেম, জানলার কার্নিশ, ব্যালকনি যেন রংমিস্ত্রির হাতের ছোঁয়া পেতে ব্যগ্র হয়ে উঠেছিল। বাড়ির ভিতরে ঢোকার পথে স্বাগত জানানো লাল ইটের গাড়ি বারান্দা যেন লাফটেকে বলছিল, আমার উপর দয়া করুন, আমি এর চেয়ে ভালো দিন দেখেছি। খানসামা জন হিলস লাভডেকে স্বাগত জানিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেল। তার পোর্টম্যান্টোখানা নিজের হাতে তুলে নিয়ে বলল সে তাকে তার ঘর দেখিয়ে দেবে। লম্বা লোকটিকে দেখলেই বোঝা যায় তার গায়ে জোর আছে। তার লাল মুখে সবসময় একটা তুম্ব ভাব। পরিষ্কার বোঝা যাচ্ছিল বুড়ো স্যান্ডির সঙ্গে তার মাঝে মধ্যেই ঠোকাঠুকি লাগতো। সে লাভডের সঙ্গে সহজ ব্যবহার করলো দেখে মনে হচ্ছিল কোনো শিশুর দেখভাল করতে আসা আয়া আর একজন শ্রুতিলেখক প্রায় সমগোত্রীয়। একজন কোনো মহিলার অধীনে থাকেন আর অপরজন পরিচারিকার থেকে সামান্য উপরে। চওড়া সিঁড়ি ভেঙে উঠতে উঠতে কাম্বারল্যান্ডবাসীদের কথার টানে সে বলল, এখন আমাদের লোক একটু কম রয়েছে। জ্বরের ভয়ে কিছু পরিচারিকা বাড়ি পালিয়ে গিয়েছে। রাধুনি আর আমাকেই একা হাতে সব করতে হচ্ছে। মালকিন আর মাস্টার হ্যারির দেখভাল করছে একজন পরিচারিকা মুখী। আশা করি আপনার জ্বর জারির ভয় নেই। লাভডে জানালেন সেই ভয় তাঁর নেই। জিজ্ঞাসা করলেন,
উত্তরের হাতার শেষ প্রান্তে যেখানে মালকিন আর মাস্টার হ্যারি রয়েছেন তার কাছেই তার ঘর দেওয়া হচ্ছে কিনা। হ্যাঁ উত্তর এলো। অসুস্থর দেখভাল করার জন্য জায়গাটা খুবই ভালো। ওখান থেকে একটা সিঁড়ি নেমে গিয়েছে, যেখান দিয়ে সরাসরি রান্নাঘরে যাওয়া যায়। মালকিন যা যা চান তা আমরা ওই সিঁড়ির তলায় রেখে দিই। মুখী তো ঘরে ঢোকেই না। আমার ধারণা বেশ কিছুদিন আপনার সঙ্গে মালকিনের দেখা হবে না। মিস্টার ক্রাভেন্সের সঙ্গে কখন দেখা হবে? আজ রাতে খাবার সময়? সেটা কেউ বলতে পারবে না। মাঝরাত অবধি উনি নিজের পড়ার ঘর থেকে না বেরোতে পারেন। মাঝে মধ্যে তো রাত 2-3 অবধি ওখানেই বসে থাকেন। উনি কখন খাবেন তার জন্য অপেক্ষা না করাই ভালো। আপাতত আপনার জন্য 1 কাপ চা আর কিছু ভাজাভুজি পাঠিয়ে দেব। মালকিন ওর খাওয়ার জন্য অপেক্ষা করেন না। কথা শেষ হতে সে ওপরতলার সার দেওয়া ঘরগুলোর মধ্যেই একটার সামনে পোর্টম্যান্টোখানা রাখল। এটা মিস ক্রেভেনের ঘর। রাধুনি আর আমি মিলে আপনার জন্য এই ঘরখানাই ঠিক করেছি, কারণ বাকি ঘরগুলো তুলনায় এই ঘরটা ঠিকঠাক করতে কম সময় লাগতো। লোক কম থাকলে কাজের চাপ বড্ড বেড়ে যায়। আরে এই দেখুন, রাধুনি আপনার জন্য কাজ এগিয়ে রাখছে। দরজাটা খুলে দিয়ে সে শেষ কথাগুলো বলল। দেখা গেল হাতে একটা বুরুশ নিয়ে রাধুনি আয়নাটা পালিশ করছে। বিছানা গোছানো হয়ে গিয়েছে। এগুলো না হলে মিস ক্রাভেন তাড়াহুড়ো করে বেরোনোর সময় ঘরটা যেমন ছিল তেমনই পড়ে থাকত। 2 ভৃত্য খুবই অবাক হয়ে দেখল লাভডে ব্যাপারটাকে খুবই হালকা চালে নিলেন। ঘর গোছানোটা আমার এক বিশেষ গুণ। আমি এই ঘরটা নিজেই গুছিয়ে নেব। আপাতত আপনারা বরং গিয়ে চা আর ভাজাভুজির ব্যবস্থা করুন, যেমনটা একটু আগে বলেছিলেন। আপনারা এখানে যে কাজগুলো করে দিচ্ছেন তা আমি নিজেই করে ফেলতে পারবো। রাধুনি ও খানসামা চলে যেতে লাভডের হাবভাবে অবশ্য তার বিশেষ গুণ ফলানোর কোনো নিদর্শন দেখা গেল না। প্রথমেই খুব সাবধানে দরজাটা চাবি দিয়ে আটকে মন দিয়ে ঘরের প্রতিটা অংশ দেখলেন। ঘরের মধ্যে থাকা প্রতিটা জিনিস, আসবাব, অলংকার, প্রসাধনের সামগ্রী সব তুলে পরীক্ষা করে আবার তা যথাস্থানে রেখে দিলেন। এমনকি চিমনির পোড়া ছাই, কাঠও ভালো করে পরীক্ষা করে দেখলেন। মিস ক্র্যাভেনের এই প্রাক্তন বাসস্থান ভালো করে খুঁটিয়ে দেখতে প্রায় 1.25 ঘন্টা সময় লেগে গেল। তারপরে লাভডে তার টুপিখানা হাতে নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে দেখলেন হেলস হাতে চা আর ভাজাভুজি নিয়ে হলঘর পেরিয়ে খাওয়ার ঘরের দিকে যাচ্ছে। কোনো কথা না বলে একা একাই তিনি সেই খাওয়ার ঘরে বসে খাওয়া সারলেন। বিশাল সেই হলঘরে একসঙ্গে 150 অতিথি খেতে বসতে পারেন। এবার অন্ধকার নামার আগে বাগানটা দেখে আসতে হবে। বাইরে যে ততক্ষণে আলো আঁধারি নামতে শুরু করেছে তা তিনি আগেই খেয়াল করেছিলেন। খাওয়ার ঘরটা ছিল বাড়ির পিছনের দিকে। এখানেও প্রায় মাটি ছোঁয়া জানলাগুলো পরিচর্যা প্রত্যাশী। বাড়ির এই দিকটায় ফুলের বাগানও রয়েছে। বেশ খানিকটা ঢাল বরাবর বিস্তৃত ছিল সেই বাগান। লাভডে সেই বাগানের দৃশ্যের প্রশংসার জন্য দাঁড়ালেন না, সোজা ঘুরে বাড়ির দক্ষিণ কোণের জানলার দিকে চলে গেলেন। খানসামার সঙ্গে কথা বলতে বলতে আগেই জেনে নিয়েছিলেন ওগুলোই মিস্টার ক্র্যাভেনের পড়ার ঘরের জানলা। খুব সাবধানে তিনি জানলার কাছে এলেন। খড়খড়ি তোলা ছিল, পর্দাও ছিল সরানো। উঁকি মারতেই বুঝলেন তার অনুমান নির্ভুল ছিল। উঁকি দিতেই ঘরের মধ্যে থাকা মানুষটিকে দেখা গেল। জানলার দিকে পিঠ করে একটা আরাম কেদারায় বসে আছেন। তার ছড়িয়ে দেওয়া পা থেকে বোঝা যাচ্ছিল মানুষটি বেশ লম্বা। তার মাথার কোঁকড়ানো চুল পেকে গিয়েছে। লাভডে যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে ভদ্রলোকের মুখের নিচের অংশ দেখা যাচ্ছিল না, কিন্তু তিনি দেখতে পাচ্ছিলেন ভদ্রলোক একটা হাত দিয়ে তার চোখ আর ভ্রু চেপে রয়েছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল তিনি কোনো গভীর ভাবনায় ডুবে রয়েছেন। ঘরটার মধ্যে আসবাবপত্র বেশ যত্ন করে সাজানো রয়েছে বটে,
কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বই আর পাণ্ডুলিপির জন্য ঘরটা অগোছালো লাগছে। ওয়েস্ট পেপার বাস্কেট থেকে ফুল স্ক্যাপ কাগজের কুচি উপচে পড়ছে। দেখে বোঝা যায় পণ্ডিত ভদ্রলোক তার বেশ কিছু লেখায় সন্তুষ্ট হতে না পেরে তা কুচিয়ে ফেলে দিয়েছেন। লাভটি জানলার সামনে প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকলেও সেই হেলান দিয়ে বসা লম্বা মূর্তিটির মধ্যে নড়াচড়ার সামান্য চিহ্ন দেখা গেল না। দেখে মনে হচ্ছিল যেন ভাবতে ভাবতে তিনি ঘুমিয়েই পড়েছেন। সেখান থেকে এবারে লাভডে স্যান্ডির আস্তানার দিকে এগোলেন। গ্রিফিথস আগেই বলেছিলেন সেই বাড়ির দরজা অবধি নুড়ি পাথরের রাস্তা, খড়খড়িগুলো নামানো। দেখে মনে হচ্ছিল সেটা যেন একটা সাধারণ অব্যবহৃত বাড়ি। সেই বাড়ির দিকে যাওয়ার পথের দুধারে চেরি, লরেল আর অন্যান্য গাছ ঝুঁকে পড়ে চাঁদোয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল। সেই দিকে চোখ পড়তেই লাভডে সেই পথ ধরে এগোলেন। মিস্টার ক্র্যাভেনের বাগানের চারপাশে যে গুল্মের ঝোপ ছিল তার মধ্যে দিয়েই আঁকা পাকা পথটা এগিয়ে গিয়েছিল। বেশ কয়েকবার এদিক ওদিক হওয়ার পরে তা আস্তাবলের কাছে এসে শেষ হলো। লাভডে ভিতরে ঢুকতেই তার মনে হলো যেন দিনের আলো হঠাৎ করে ফুরিয়ে গেল। সেই আঁধারাচ্ছন্ন জায়গায় ঢুকেই তিনি স্বগতোক্তি করলেন, মনে হচ্ছে যেন কারো প্যাঁচালো মনের মধ্যে ঢুকে পড়েছে। এমন প্যাঁচালো রাস্তা দেখে স্যার আইজ্যাক নিউটন বা বেকন খুব একটা খুশি হতেন না, বা এখানে হাঁটতে হাঁটতে কিছু ভাবতেও পারতেন না। সেই আধা আলোয় তার সামনের পথটা ধূসর হয়েছিল। যত সেই পথে এগোতে লাগলেন তত এদিক ওদিক থেকে আগাছার মতো উঠে আসা লরেল গাছের জন্য বারংবার হোঁচট খাওয়ার উপক্রম হচ্ছিল। তবে ততক্ষণে সেই আলো আধারিতে তার চোখ সয়ে গিয়েছে। পথ চলতে চলতে একটাও খুঁটিনাটি তার চোখ এড়াচ্ছিল না। তার ডান দিকের একটা ঝোপ থেকে হঠাৎ একটা পাখি ডাক ছেড়ে উড়ে এলো। একটা ক্ষুদে কালো ব্যাঙ তার সামনে থেকে লাফিয়ে লরেল গাছের পাশে পড়ে থাকা শুকনো পাতার আড়ালে চলে গেল। সেই ব্যাঙটার চলার পথের দিকে তাকাতে তার চোখ পড়ল পাতার মাঝে কালো বড় একটা কোনো জিনিসের দিকে। ওটা কি? একটা পুঁটলা, একটা চকচকে কালো কোট। এবার তার চোখকে সাহায্য করতে হাতের প্রয়োজন হলো। বুঝলেন তার হাত পড়েছে একটা খুব সুন্দর কালো রিট্রিভার কুকুরের নিথর মৃতদেহের উপরে। তিনি সামান্য একটু পিছিয়ে গিয়ে খুঁটিয়ে দেহটি পরীক্ষা করতে লাগলেন। তার চোখ তখনও খোলা, জলজল করছে, কিন্তু কোনো একটা ভারী ভোঁতা অস্ত্রের আঘাতে তার খুলিটা প্রায় থেঁতো হয়ে গিয়েছে। ঠিক যেভাবে স্যান্ডির মৃত্যু হয়েছিল। তিনি মনে মনে ভাবলেন। তারপরে খুনের অস্ত্র খোঁজার আশায় গাছের তলায় এদিক ওদিক খানিক হাতড়ালেন। কিছুক্ষণ বাদে অন্ধকার গাঢ় হতে বুঝলেন এই অনুসন্ধান বৃথা। এবার আবারও সেই আঁকা বাঁকা পথ ধরে তিনি আস্তাবল থেকে বেরিয়ে বাড়ির দিকে চললেন। রাধুনী আর খানসামা ছাড়া আরেকজনের সঙ্গেও কথা না বলে তিনি সেই রাতের মতো ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে জলখাবার খেতে বসে মিস্টার ক্র্যাভেন তার সঙ্গে আলাপ করলেন। তাকে দেখতে সুদর্শন, চওড়া কাঁধের সঙ্গে মাথার আকারও মানানসই। তার চোখে একটা বিষণ্ণ আবেদন মাখা ভাব ছিল। তিনি অত্যন্ত দৃপ্ত ভঙ্গিমায় ঘরে ঢুকলেন। স্ত্রীর অনুপস্থিতির জন্য এবং আগের দিনের অতিথিকে নিজে স্বাগত না জানাতে পারার জন্য লাভডের কাছে ক্ষমা চাইলেন। বললেন লাভডে যেন এই জায়গাকে নিজের বাড়ি বলেই মনে করেন। একজন শ্রুতিলেখক পেয়ে যে তিনি কতখানি খুশি সেটাও জানালেন। চেয়ারে বসে তিনি বললেন, এটা যে কতখানি প্রকাণ্ড কাজ তা আশা করি আপনারা জানেন। এ এক এমন কাজ যা আসন্ন সব যুগে মানুষের মননে ছাপ রেখে যাবে। যে কাজখানা আমি করেছি তার গুরুত্ব কেবল আমার মতো 30 বছর ধরে তুলনামূলক ভাষাতত্ত্ব চর্চা করা মানুষের পক্ষেই বোঝা সম্ভব। শেষ কথাটা বলে তার সব শক্তি যেন ফুরিয়ে গেল। তিনি চেয়ারে হেলান দিয়ে হাত দিয়ে চোখ আর কপাল চেপে বসে রইলেন।
ঠিক যে অবস্থায় লাভডে তাকে আগের রাতে দেখেছিলেন। তার সামনে যে জলখাবার রাখা আছে এবং একজন অচেনা অতিথি তার সামনে বসে রয়েছে, তিনি যেন সে কথা ভুলে গিয়েছেন বলে মনে হয়। খানসামা আরেকটি পদ নিয়ে ভেতরে এলো। লাভডের কানে ফিসফিস করে বলল, আপনি বরং জল খাবারের পর্ব চুকিয়ে ফেলুন। উনি এখন এভাবে ঘন্টা খানেকও বসে থাকতে পারেন। খাবারের পদখানা সে তার মনিবের সামনে রাখল। ক্যাপ্টেন এখনো ফেরেনি স্যার। মনিবকে যেন তার দিবানিদ্রা থেকে ভাঙানোর প্রচেষ্টা হিসেবে সে কথাগুলো বলল। হ্যাঁ, কি? মিস্টার ক্রাভেন এক মুহূর্তের জন্য চোখ থেকে হাত সরালেন। খানসামাটি আবারও বলল, ক্যাপ্টেন স্যার, কারো রিট্রিভার কুকুরটা। মিস্টার ক্রাভেনের চোখের বিষণ্ণ দৃষ্টি যেন আরও বিষণ্ণ হলো। আহা, বেচারি ক্যাপ্টেন, আমার কাছে থাকা সবচেয়ে ভালো কুকুর। আবার তিনি চেয়ারে হেলান দিয়ে তার হাতখানা কপালে দিলেন। খানসামাটি আরও একবার তাকে জাগানোর চেষ্টা করল। মালকিন আপনার জন্য একটা খবরের কাগজ নিচে পাঠিয়েছে। ওর মনে হয়েছে খবরটা আপনার জানা দরকার। নিবের কানের পাশে প্রায় চেঁচিয়ে কথাটা বলে সকালের কাগজটা খাবারের পাশে রেখে দিল খানসামা। নিকুচি করেছে, ওটা এখানে রেখে যাও। সব নিরেট মাথা মোটা লোকগুলো এসে জুটেছে। তোমরা বারবার এসে এসব খুচরো কথাবার্তা বলে আমাকে আমার জগৎ থেকে বের করে আনছো। কাজটা অসমাপ্ত রয়ে যাচ্ছে। তিনি আবারও তার চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বিশ্ব চরাচর ভুলে গেলেন। লাভডে তার খাওয়া শেষ করলেন। তিনি তার বসার জায়গাটা বদলে মিস্টার ক্রাভেনের ডান দিকে চলে গেলেন, যাতে মিস্টার ক্রাভেন আর তার খাবারের প্লেটের মাঝে ওই খবরের কাগজখানা থাকে। কাগজটা আয়তকারে ভাঁজ করা ছিল, যেন একটা নির্দিষ্ট খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছিল। ঘরের এক কোণে থাকা একটা ঘড়ি গমগমে আওয়াজে বেজে উঠল। মিস্টার ক্রাভেন চমকে উঠে চোখ রগড়াতে লাগলেন। হ্যাঁ, কি? আমরা এখন কোন সময়ের খাবার খাচ্ছি? তারপর হঠাৎ লাভডের দিকে চোখ পড়ল তাঁর। হ্যাঁ, আপনি কে? আপনি এখানে কি করছেন? নিনা কোথায়? হ্যারি কোথায়? লাভডে সবটা বুঝিয়ে বলতে লাগলেন। ধীরে ধীরে তার স্মৃতি আবার ফিরে আসতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি আমার মহান কাজে আমাকে সাহায্য করতে এসেছিলেন। আমি যেখানে ফেঁসে আছি সেখান থেকে আমাকে উদ্ধার করবেন বলে আপনি আমাকে কথা দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আপনার ব্যাপারে ওরা বলছিল আপনি নাকি খুবই কাজের মানুষ। বিশেষ করে তুলনামূলক ভাষা সাহিত্যের কিছু দুর্বোধ্য ব্যাপার নিয়ে আপনি খুবই আগ্রহী। এবার এবার মিস মিস আপনার নামখানা ভুলে গিয়েছি। আমাকে একটু বলুন তো, এই যে সব ভাষার মধ্যে এক থাকা উচ্চধ্বনির ব্যাপারে আপনি কি জানেন? এই উচ্চধ্বনিগুলোকে আপনি কত ভাগে ভাগ করবেন? 6, 8 নাকি 9? এই না 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 না, এখানে আলোচনা করলে হবে না। কাপ প্লেট দেখে মনটা অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আপনি 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 বরং বাড়ির অন্য প্রান্তে আমার ডেরায় আসুন। হ্যাঁ, ওখানে সব বেশ চুপচাপ। তিনি যে তখনও খাবার খাননি সে কথা বেমালুম ভুলে গিয়ে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর লাভডের হাতখানা ধরে একরকম টানতে টানতেই তিনি তাকে ঘরের বাইরে নিয়ে গিয়ে লম্বা বারান্দা পেরিয়ে বাড়ির দক্ষিণ হাতায় তার পড়ার ঘরে নিয়ে গেলেন। কিন্তু সেই ঘরে গিয়ে বসতে না বসতেই দ্রুত তার জীবনী শক্তি আবারও ফুরিয়ে গেল। তার লেখার টেবিলের সামনে পাতা একটা আরামদায়ক চেয়ারে লাভডেকে বসিয়ে পছন্দ মতো একটা কলম বেছে নিতে বললেন। তারপর সামনে একতারা কাগজ রেখে দিলেন। এবার আলোর দিকে পিঠ করে নিজের আরামকে তারা এমনভাবে বসলেন যেন এই বুঝি মুখে মুখে বলবেন আর লাভডেকে লিখতে হবে। গমগমে গলায় তার মনোজ্ঞ কাজের নামখানা বললেন, তার বিষয় বিভাজন বললেন, তারপরে বর্তমানে তার মনোযোগ পাওয়া অধ্যায়ের নাম এবং সংখ্যা বললেন। এবার হাতখানা নিজের মাথায় দিয়ে বললেন, এই উচ্চ ধ্বনিগুলোই তো হলো আসল সমস্যা। আশঙ্কার এমন ধ্বনি কি করে পায় যা কোনোভাবে আতঙ্কের ধ্বনি হবে না বা বিস্ময়ের ধ্বনি?
যাতে কোনো আনন্দ বা দুঃখের চিহ্ন থাকবে না। এই অবধি বলে আবারও তার শক্তি ফুরিয়ে গেল। লাভডে সেই সকাল থেকে সন্ধে নামা অবধি সারাক্ষণ এই ঘরেই রইলেন। সন্ধে নামতে দেখা গেল শ্রুতি লেখকের সারাদিনের কাজ হিসেবে তিনি 10খানা বাক্য লিখে উঠতে পারেননি। এই নিয়ে ট্রয়েটসেলে লাভডের 2 দিন কাটল। দ্বিতীয় দিনের সন্ধ্যায় গোয়েন্দা গ্রিফিথস তার বিশ্বাসী ছেলেটির মারফত লাভডের থেকে এই সংক্ষিপ্ত চিঠিটি পেলেন। জানতে পেরেছি স্যান্ডির থেকে বিভিন্ন সময়ে হেলসমোট প্রায় 100 পাউন্ডের কাছাকাছি ধার করেছিলেন। এই তথ্যটা গুরুত্বপূর্ণ বলে মনে করবেন কিনা জানি না। এলবি। মিস্টার গ্রিফিথস শেষ কথাটা মনে মনে আবার বললেন। এই মরেছে। এই হ্যারি ক্র্যাভেনকে যদি আত্মপক্ষ সমর্থন করতে দেয়া হয়, তাহলে তো ওর উকিল এই তথ্যকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করবেন। বাকি দিনটা সারাক্ষণ তার মনের মধ্যে খচখচ করতে লাগলো, হ্যারি ক্র্যাভেন দোষী কিনা। পরদিন সকালে লাভডের থেকে আরও একটা চিঠি এলো। সেটা খানিকটা এরকম। হ্যারাল্ড কাজিন্স বলে কোনো লোক লন্ডনের জাহাজ ঘাটা থেকে বনিডান্ডে জাহাজে চড়ে নেটলের দিকে রওনা দিয়েছে কিনা খুঁজে বের করুন তো, দরকার আছে। এই চিঠির উত্তর হিসেবে লাভডের কাছে একটা লম্বা চিঠি এলো। মিস ব্রুক, আপনার শেষ চিঠির বক্তব্যের কোনো কারণ এখনো আমি খুঁজে পাইনি, কিন্তু লন্ডনে আমাদের খোঁচরদের আমি কাজে লাগিয়েছিলাম। আমার তরফ থেকে একটা জরুরি খবর দেওয়ার আছে। খুনের রাতে হ্যারি ক্র্যাভেন ঠিক কী করতে বাইরে বেরিয়েছিল সেটা আমি জানতে পেরেছি। আমার কথা শোনার পর তার নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। আজই ওর কাছে আমি যাব ওই পরোয়ানা নিয়ে। রহস্যের জাল কিন্তু ক্রমে ওকেই কেন্দ্রবিন্দু করে গুটিয়ে আসছে, এবং আমি নিশ্চিত এই অসুস্থতার অজুহাত আসলে একটা মিথ্যে কথা। ছোকরার ডাক্তারি করা ওয়াটার্সের সঙ্গে আমি দেখা করেছি, এবং তাকে জেরায় জেরায় বিধ্বস্ত করে আমি একেবারে কুপোকাত করিয়ে স্বীকার করিয়েছি উনি মাত্র একবারই হ্যারিকে দেখেছেন, অসুস্থতার প্রথম দিন। মিসেস ক্র্যাভেন তার ছেলের অবস্থা সম্পর্কে যা যা বলেছিলেন তার ভিত্তিতেই উনি সার্টিফিকেট জারি করেন। সেদিন মহিলা বলে দিয়েছিলেন ওয়াটার্সের আর আসার কোনো প্রয়োজন নেই, তিনি নিজেই চিকিৎসা করে নিতে পারবেন। নেটালি কৃষ্ণাঙ্গদের জ্বরের চিকিৎসা করার ওনার অভিজ্ঞতাটা কি ছিল। আর এই গুরুত্বপূর্ণ তথ্য জেনে ওয়াটার্সের বাড়ি থেকে বেরোনোর সময় এক লোকের সঙ্গে আমার আলাপ হলো। তার নাম ম্যাকওয়েন। সেই এলাকায় ওই একটা নিম্নমানের সরাইখানা চালান ভদ্রলোক। তিনিই আমায় বললেন যে তার নাকি আমার সাথে কোনো একটা গুরুত্বপূর্ণ কথা আছে। গল্পটা ছোট করেই বলি। 6 তারিখ রাতে 11টার কিছু পরে হ্যারি ক্র্যাভেন তার বাড়িতে এসেছিল। তার সঙ্গে ছিল একটা বহুমূল্য ফলের পাত্র। সেই জিনিসটা বন্ধক রেখে হ্যারি তার কাছ থেকে প্রায় 100 পাউন্ড ধার চায়। তার কাছে নাকি একটা পেনিও ছিল না। ম্যাকউইন তাকে 10টা সোনার মুদ্রা দিয়েও ছিলেন। আর এটাও বুঝলাম যে আমাকে দেখে চুরির মাল বন্ধক রাখার অপরাধে ভদ্রলোক সাধু সাজছেন। বললেন তিনি নাকি খেয়াল করেছিলেন বন্ধক রাখার অনুরোধ করার সময় ছোকরা খুব উত্তেজিত ছিল। এই ঘটনার কথা নাকি কাউকে না বলতে অনুরোধও করেছিল। যে সময় খুনটা হয়েছে তখন ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার দাবি হ্যারি কি করে খণ্ডাবে এবার সেটাই দেখার। আর জ্যোৎস্না রাতে বাড়ি ফেরার পথে ও যে খোলা জানলাটা দেখেনি সেই অজুহাতও কিন্তু খাটবে না। ও হ্যাঁ, ভালো কথা, আপনাকে আরেকটা জিনিস বলার আছে। আমি ওই দুপুর 2টো থেকে 3টে নাগাদ পরোয়ানা নিয়ে ও বাড়িতে যাব। তখন কিন্তু আবার ধারে পাশে থাকবেন না। আপনার পেশাগত পরিচয় ফাঁস হয়ে যাক সেটা কিন্তু আমি চাই না। ও বাড়িতে আপনি এখনো আমাদের হয়ে অনেক কিছু কাজ করবেন। এসছি। মিস্টার ক্র্যাভেনের লেখার টেবিলে বসে লাভডে চিঠিটা পড়লেন। তার পাশের আরাম কেদারায় তখনও মিস্টার ক্র্যাভেন নিথর হয়ে শুয়ে আছেন। চিঠির শেষ কথাগুলো বারবার পড়তে গিয়ে তার ঠোঁটের কোণে হাসি ফুটল। মিস্টার ক্র্যাভেনের পড়ার ঘরে লাভডের দ্বিতীয় দিনও কোনো কাজের কাজ হলো না। গ্রিফিথের চিঠি পাওয়ার পর পাক্কা 1 ঘন্টা হাতে কলম নিয়ে বসে শ্রুতি লিখনের অপেক্ষায় বসে রইলেন তিনি। এদিকে মিস্টার ক্র্যাভেন বিড়বিড় করে, সবটা আমার মগজে আছে, বা ভাষায় বোঝাতে পারছি না। বলার পরে আর একটাও শব্দ খরচ করেননি।
1 ঘন্টা বাদে বাইরের নুড়ি ভরা রাস্তার উপরে পায়ের আওয়াজ পেয়ে লাফটে মাথা ঘুরিয়ে জানলার দিকে তাকালেন। 2 কনস্টেবলকে নিয়ে গ্রিফিথ হাজির। তাদেরকে ভিতরে আসতে দেওয়ার জন্য হল ঘরের দরজা খোলার আওয়াজ লাফটের কানে এলো বটে, কিন্তু তারপরে আর কিছু শুনতে পেলেন না। বুঝলেন বাড়ির এই হাতায় থাকলে বাড়ির অন্যান্য অংশের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যায়। মিস্টার ক্র্যাভেন তখনও আধঘরে থাকায় নিশ্চয়ই বুঝতে পারেননি খুনের অভিযোগে তার ছেলেকে গ্রেপ্তারের মতো গুরুত্বপূর্ণ ঘটনা তার বাড়িতেই ঘটছে। ইতিমধ্যে গ্রিফিথস ও তার কনস্টেবলরা উত্তরের হাতায় যাওয়ার জন্য সিঁড়ি ভেঙে ওপরে যেতে মেগি তাদেরকে অসুস্থ ছেলেটির ঘরের দিকে নিয়ে যাচ্ছিল। মালকিন, 3 জন পুলিশ ওপরে উঠে এসেছেন, একবার এসে দেখবেন ওরা কি চান। দরজা খুলে বাইরে এসে দাঁড়ালেন মিসেস ক্র্যাভেন। দীর্ঘাঙ্গী সুন্দরী, মাথায় সোনালি চুলিয়ে ক্রমে পাক ধরেছে। এসবের মানে কি? এখানে আপনাদের কি কাজ? দলনেতা গ্রিফিথসের দিকে প্রশ্ন ধেয়ে এলো। গ্রিফিথস সসম্ভ্রমে তার কাজটুকু বুঝিয়ে বললেন। তারপর মিসেস ক্র্যাভেনকে একপাশে সরে দাঁড়িয়ে তার ছেলের ঘরে ঢোকার রাস্তা ছেড়ে দিতে বললেন। এটা আমার মেয়ের ঘর, তা দেখেই খুশি থাকুন। মহিলা দরজার পাশে সরে দাঁড়ালেন। গ্রিফিথস এবং তার সঙ্গীরা ভিতরে ঢুকে সুন্দরী মিস ক্র্যাভেনকে দেখতে পেলেন। ভয় তার মুখ সাদা হয়ে গিয়েছে। একটা লম্বা ড্রেসিং গাউন পরে তিনি আগুনের পাশে বসে রয়েছেন। গ্রিফিথসের সব গুলিয়ে গেল। তিনি তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। লাফটের সঙ্গে রহস্যটা নিয়ে কথা বলার সময়ও হলো না। সেদিন বিকেলে তিনি পাগলের মতো বিভিন্ন জায়গায় তার করতে লাগলেন, খবর পাঠাতে লাগলেন। অবশেষে তিনি নিউ ক্যাসলে তার সংস্থার প্রধানের জন্য 1 ঘন্টা ধরে রিপোর্ট লিখলেন। বনি ডান্ডি জাহাজে চড়ে নেচালের উদ্দেশ্যে রওনা দেওয়া হ্যারাল্ড কাজিন্সের সঙ্গে ট্রলসেলের হ্যারি ক্র্যাভেনের বড্ড মিল। ওখানকার পুলিশকেও এই ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিলেন তিনি। রিপোর্ট লেখার পরে কলমের কালি শুকোতে না শুকোতেই লাভডের থেকে একটা ছোট চিঠি এসে তার হাতে পড়ল। এই চিঠিটা পাঠানোর লোক খুঁজতে লাভডেকে বেশ বেগ পেতে হয়েছিল। এক মালির ছেলে এসে চিঠিটা দিয়ে গ্রিফিথসকে জানালো লাভডে তাকে বলেছিল চিঠিটা ঠিকমতো পৌঁছে দিতে পারলেই একটা স্বর্ণমুদ্রা মিলবে নাকি। গ্রিফিথস ছেলেটির পাওনা গণ্ডা মিটিয়ে তাকে বিদায় দিলেন। তারপরে চিঠিখানা পড়তে বসলেন। পেন্সিলে লেখা চিঠিটি এরকম। এখানে পরিস্থিতি বেশ গোলমেলে হয়ে উঠেছে। পত্রপাঠ চলে আসুন। আপনার সঙ্গে 2 জন লোকও রাখবেন। বাগানে আপনারা লুকিয়ে থাকবেন, যেন কেউ দেখতে না পায়। খুব একটা অসুবিধে হবে না, কারণ আপনারা এখানে পৌঁছতে পৌঁছতে অন্ধকার নেমে যাবে। আজ রাতে আপনাদের সাহায্য লাগবে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই, কিন্তু ভোর হওয়া অবধি আপনারা বাগানেই থাকবেন, যদি কাজে লাগে। সবচেয়ে বড় কথা, পড়ার ঘরটা চোখের আড়াল হতে দেবেন না। আমি যদি তার কোনো জানালায় একটা সবুজ শেডের লম্ফ রাখি, তাহলে আর 1 মুহূর্ত সময় নষ্ট না করে ওই জানলা দিয়ে ভেতরে ঢুকে আসবেন। আমি জানালা খোলা রেখে দেব। লেখাটা পড়ে গোয়েন্দা গ্রিফিথস তার কপাল আর চোখ রোগড়ে নিলেন, স্বগতোক্তি করলেন। সব তো ঠিকই আছে, কিন্তু উনি কি করছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। তার ঘড়ির দিকে তাকাতে দেখলেন 6:15 বাজে। সেপ্টেম্বরের ছোটবেলায় সন্ধে নামতে বেশি সময় লাগবে না। ট্রয়েটসেলে যেতে হলে তাকে 5 মাইল পথ চলতে হবে। নষ্ট করার মতো সময় একেবারেই নেই। সেরা জাতের 3টে ঘোড়া খুঁজে নিয়ে গ্রেনফিল হাইরোড বরাবর 2 জন কনস্টেবলকে নিয়ে গ্রিফিথস যখন রওনা দিলেন, তখন মিস্টার ক্র্যাভেনের লম্বা ঘুম ভাঙছে। তিনি তার চারদিকে তাকালেন। টানা ঘুম হলেও তা খুব একটা শান্তির ছিল না। ঘুমের মধ্যে তিনি বিড়বিড় করে যে কথাগুলো বলছিলেন তা শুনেই লাভডে ঘর থেকে বেরিয়ে গিয়ে ঝটিতি চিঠি লিখে ফেললেন। সকালের ঘটনায় বাড়িতে কী প্রভাব পড়েছিল তা বাড়ির জনহীন হাতায় বসে লাভডের পক্ষে জানা সম্ভব ছিল না। তিনি কেবল এটুকু খেয়াল করলেন, কাঁটায় কাঁটায় 5টা বাজতে হেলস যখন তার জন্য চা নিয়ে এলো, তার মেজাজ অতিশয় খাপ্পা হয়েছিল। কোনো ক্রমে ট্রেখানা বসিয়ে দিয়ে চলে যাওয়ার সময় সে বিড়বিড় করছিল,
সে নাকি শ্রদ্ধার মানুষ, যা চলছে সেসব তার পছন্দ নয়। মিস্টার ক্র্যাভেনের হঠাৎ করে ঘুম ভাঙার প্রায় 1.5 ঘন্টা বাদে তিনি চারপাশে তাকিয়ে নিয়ে লাভডেকে জিজ্ঞাসা করলেন ঘরে কে ঢুকেছিল। লাভডে জানালেন দুপুর 1টায় খানসামা দুপুরের খাবার এবং বিকেল 5টায় চা এনে দিয়েছিল। মিথ্যে কথা। মিস্টার ক্র্যাভেন যে তীক্ষ্ণ স্বরে কথাটা বললেন তা লাভডের অচেনা। বললেন, আমি দেখেছি সে লোক চুপি চুপি ঘরে ঢুকেছে। ঘ্যান ঘ্যানে শয়তান বিড়াল তপস্বী একটা। আপনি নিশ্চয়ই তাকে দেখেছেন। ওর ওই বুড়ো বয়সের মিহি গলায় ওকে কথা বলতে শুনেননি? হুজুর, আমি আপনার গুপ্ত কথা জানি। হঠাৎই তিনি থেমে গিয়ে আবারও পাগলের মতো চারপাশে তাকালেন। তারপর বলে উঠলেন, আরে এ কি? না 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 না, আমি ভুল বলছি। স্যান্ডি তো মারা গিয়েছে, ওকে তো কবর দেওয়া হয়ে গেছে। ওর সুরতহাল হলো। আমরা ওর কত প্রশংসা করলাম। এই স্যান্ডি নিশ্চয়ই খুব খারাপ মানুষ ছিলেন। মিস্টার ক্র্যাভেন তড়াক করে নিজের চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে লাভডের হাতখানা ধরে বললেন, ঠিক, একদম ঠিক। মৃত্যু যদি কোনো মানুষের পাওনা হয় তাহলে সেটা হইল। 30টা বছর ধরে আমাকে চুষে খেয়েছে লোকটা। তারপর আমি যেন কি বলছিলাম? তিনি আবারও কপালে হাত দিয়ে চেয়ারে বসে পড়লেন, যেন তার জীবনী শক্তি ফের ফুরিয়ে গিয়েছে। আচ্ছা, আপনি কলেজে পড়ার সময় আপনার কোনো হঠকারী কাজের কথা ও জানতো বুঝি? লাভডে প্রশ্ন করলেন। মিস্টার ক্র্যাভেনের দুর্বল মগজে স্বীকারোক্তির ভূত চেপে থাকতে থাকতে যথাসম্ভব সত্যিটা বের করে আনা দরকার। হ্যাঁ, এটাই হলো ব্যাপার। আমি বোকার মতো একটা বদনামে থাকা মেয়েকে বিয়ে করেছিলাম। শহরের একটা সুঁড়িখানায় কাজ করতো মেয়েটি। স্যান্ডি সেই বিয়েতে হাজির ছিল। তারপর তিনি আবার চোখ বুজে আবোল তাবোল বিড়বিড় করতে লাগলেন। 10 মিনিট নিজের চেয়ারখানায় হেলান দিয়ে তার বিড়বিড় করা কথার মধ্যে একটাই কথা লাভডে বুঝতে পারছিলেন। একটা চিৎকার, একটা গোয়ানি। তারপর খুব ধীরে ধীরে পরিষ্কারভাবে তিনি কথা বললেন, এমনভাবে বললেন যেন কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন। হাতুড়ির একটা ঘা খেল খতম। আচ্ছা, হাতুড়িটা একবার খুব দেখতে ইচ্ছা করছে। হাতের কাছে আছে? মিস্টার ক্র্যাভেনের চোখে এবার একটা বন্য ধূর্ত ভাব ধরা পড়ল। হাতুড়ির কথা কে বলল? আমি তো বলিনি আমার কাছে হাতুড়ি ছিল। কেউ যদি বলে আমি হাতুড়ি দিয়ে কাণ্ডটা করেছিলাম, মিথ্যে বলছে। ও, আপনি আমার কাছে 2-3 বার হাতুড়ির কথা বলেছেন, যেটার জন্য ওই আপনার কুকুর ক্যাপ্টেন মারা গিয়েছিল। আমি কেবল ওটা একবার দেখতে চাই। ভদ্রলোকের চোখ থেকে ধূর্ত ভাবটা মিলিয়ে গেল। বেচারি ক্যাপ্টেন, খুবই ভালো কুকুর। কি যেন বলছিলাম, কোথায় বলা থামলাম? হ্যাঁ, সেই রাতে উৎসধ্বনিগুলো আমাকে বড্ড চালাচ্ছিল। আপনি কি তখন এখানে ছিলেন? না 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 না, মনে পড়েছে। সারাদিন ধরে একটা কুকুরের চিৎকার আর মানুষের গোয়ানি মেলানোর চেষ্টা করছিলাম, পারছিলাম না। যেখানেই যাচ্ছিলাম, যাই করছিলাম, মাথার মধ্যে এই ভাবনাটাই কুড়ে কুড়ে খাচ্ছিল। তারপরেই আমার খেয়াল হলো আমার আস্থা বলে থাকা ক্যাপ্টেনের মতো প্রশিক্ষিত ভালো জাতের কুকুর কি মৃত্যুর সময় এমন একটা জান্তব চিৎকার করবে যার সঙ্গে মানুষের আর্তনাদের মিল থাকবে। বিষয়টা পরীক্ষা করে দেখার দরকার ছিল। আর আমি যদি এই ঘটনাটা ঘটিয়ে বিষয়টার সম্পর্কে সামান্য নিশ্চিত হতে পারি, তাহলে ডজনখানেক কুকুরের প্রাণ বেঁচে যাবে। সেই মতো জ্যোৎস্নার আলোয় বেরোলাম। আচ্ছা, আপনি তো এই ব্যাপারে সব কিছুই জানেন, তাই না? হ্যাঁ, বেচারা ক্যাপ্টেন, সে কি চিৎকার করলো নাকি ঘুমালো? একদম সাধারণ নেড়ে কুকুরদের মতো চেঁচিয়ে উঠল। সবে মাত্র তাকে নিজের মতো করে একা ছেড়ে দিয়ে আসছি, দেখলাম এই বুড়ো জানালা দিয়ে গলা বাড়িয়ে আমার উপর গোয়েন্দাগিরি করছে। আমাকে দেখে চিঁচি করে বলল, হুজুর, এত রাতে আপনি এখানে কি করছেন?
আবার তিনি চেয়ারে হেলান দিয়ে আধ বোঝা চোখে বিড়বিড় করে কী সব বকতে লাগলেন। লাফটে তাকে 1 মিনিট মতো একা ছেড়ে দিলেন। তারপরে তার আরও একটা প্রশ্ন করার ছিল। ওই বুড়োর কি হলো? আপনি যখন ওকেও মারলেন তখন ও চিৎকার করলো নাকি গোঙালো? কে? স্যান্ডি বুড়ো? ও পড়ে গেল, হ্যাঁ এইবার মনে পড়েছে। সারাক্ষণ বক বক করা এই বুড়ো মুখখানা তুবড়ে দেওয়া হাতুড়ি আপনি দেখতে চাইছিলেন, তাই না? মিস্টার ক্র্যাভেন চেয়ার ছেড়ে টলমল করে উঠে দাঁড়িয়ে নিজের লম্বা পাগুলো টেনে টেনে ঘরের অন্য প্রান্তে থাকা একটা আলমারির কাছে পৌঁছলেন। তারপরে সেটার একটা দেরাজ খুলে নানা জীবাশ্মের মধ্যে থেকে একটা পাথর কাটা হাতুড়ি বের করে আনলেন। কিছুক্ষণ নিজের মাথার উপরে সেটা ঘোরানোর পরে ঠোঁটে আঙুল দিয়ে থমকালেন তিনি। চুপ, সাবধান, না হলে ওই বোকাগুলো চুপি চুপি আমাদের কথা শুনে ফেলবে। লাভডে সভয় দেখলেন মিস্টার ক্রাভেন্স দরজার কাছে গিয়ে তাতে তালা লাগিয়ে চাবিটা নিজের পকেটে পুরে ফেললেন। ঘড়ির দিকে তাকালেন লাভডে। 7:30 বাজে। গ্রিফিথ কি তার চিঠিখানা যথাসময় পেয়ে এখন বাগানে হাজির রয়েছেন? আশা করা যায়। আলোটা খুব চোখে লাগছে বলে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সবুজ শেডের লম্ফটা তুলে নিয়ে জানলার পাশের টেবিলে এনে রাখলেন। না না, ওতে হবে না। তাহলে আমরা এখানে কি করছি তা বাইরে সকলে দেখতে পাবে। কথা বলতে বলতেই তিনি জানলার কাছে এগিয়ে গিয়ে লম্ফটা তুলে ম্যান্টেল পিসের ওপরে রেখে দিলেন। লাভডের মনে তখন একমাত্র আশা ওই কয়েক মুহূর্তেই আলোখানা বাইরে নজরদারি করতে থাকা মানুষদের চোখ এড়ায়নি। মিস্টার ক্র্যাভেনের সেই মারণ অস্ত্র দেখার জন্য তিনি ইশারায় লাভডেকে কাছে ডাকলেন। হাতটাকে এইভাবে করাতে হবে, তারপরে লক্ষ্যে গিয়ে লাগলেই খেল খতম। হাতুড়িখানা ঘুরিয়ে তিনি লাভডের রগের 1 ইঞ্চি আগে থামিয়ে দিলেন। এক লহমায় পিছিয়ে এলেন মিস ব্রুক। মিস্টার ক্র্যাভেনের হাসিতে এবার অস্বাভাবিকতা স্পষ্ট। তার চোখে তখন পাগলামি খেলছে। ভয় পাইয়ে দিলাম বুঝি? আপনার এখানে একটা ছোট্ট টোকা লাগলে আপনি কেমন করে আওয়াজ করবেন তা বুঝতে মন চায়, জানেন? হাতুড়িটি লাভডের রগে আলতো করে ছোঁয়ালেন তিনি। জানা উত্তরটা, আওয়াজটা হবে এরকম। লাভডে অতি কষ্টে নিজের মন শক্ত করলেন। এই উন্মাদের সঙ্গে এক ঘরে বন্ধ হওয়ার পরে এখন তার বাঁচার একমাত্র আশা যদি গোয়েন্দারা জানলা দিয়ে ভিতরে ঢুকে আসেন। উন্মাদের মতো ঘোরানোর জন্য তিনি বললেন, 1 মিনিট দাঁড়ান। স্যান্ডি পড়ে যাওয়ার সময় কিরকম শব্দ করেছিল তা আপনি বলেননি। আমাকে কাগজ কলম দিলে আমি গোটা বিষয়টা একটা বর্ণনা লিখে ফেলতে পারি, পরে আপনি তো নিজের কাজে লাগাতে পারেন। এক মুহূর্তের জন্য মিস্টার ক্র্যাভেনের মুখের স্বস্তির ছাপ ফুটে উঠেই মিলিয়ে গেল। তিনি জবাব দিলেন, হতভাগা কোনো শব্দ না করে পড়ে গিয়েছিল। সেই রাতে কাজের কাজ কিচ্ছু হলো না, তবে মোটের ওপর কিছুই হলো না বলা যায় না। আমি ওই কাণ্ড ঘটিয়ে বুড়োর মরা মুখখানা দেখে বুকের মধ্যে জান্তব আনন্দটা আবার অনুভব করতে চাই। সে আনন্দ মুক্তি। তার গলার স্বর উত্তেজিত হয়ে উঠল। তিনি আবারও তার হাতুড়িখানা একবার পাক দিলেন। মনে হচ্ছিল আমি যেন আবার জওয়ান হয়ে গিয়েছি। এক লাফে ওর ঘরে ঢুকে পড়লাম। জানালা দিয়ে ফটফটে জ্যোৎস্নার আলো এসে পড়েছিল। আমার কলেজ জীবনের কথা মনে পড়ে গেল। সেই সময় প্রেম রোগে কি মজাই না করেছি আমরা। আমি সবটা উল্টে পাল্টে ফেললাম। হঠাৎই থমকে গিয়ে তিনি লাভডের দিকে এক পা এগিয়ে এলেন। তারপরে সেই উত্তেজিত উচ্চগ্রামের স্বর হঠাৎই নামিয়ে ফেলে বিষণ্ণ নিচু স্বরে বললেন, দুঃখের ব্যাপার ছিল, ও কোনো রকম শব্দ না করেই পড়ে গিয়েছিল। তিনি আর এক পা এগোলেন। আমি ভাবছি, বলেই আবার থামলেন। এবার লাভডের পাশে সরে এলেন তিনি। লাভডের কানের কাছে মুখে নিয়ে ফিস ফিস করে তিনি বললেন, এই মুহূর্তে ব্যাপারটা মাথায় খেলে গেল।
কোনো মহিলা মরতে বসার সময় যে আর্তনাদ করবে, সেই উচ্চধ্বনি কোনো পুরুষের আর্তনাদের চেয়ে বেশি ব্যঞ্জনাপূর্ণ। তিনি হাতুড়িখানা তুলতেই লাফটে দৌড়ে জানলার কাছে গেলেন। সঙ্গে সঙ্গে 3 জোড়া বলিষ্ঠ হাত তাকে বাইরে থেকে টেনে নিল। গ্রেনফেল স্টেশনে দাঁড়িয়ে লন্ডনগামী ট্রেনের অপেক্ষা করতে করতেই মিস্টার গ্রিফিথসের উদ্দেশ্যে লাফটে বললেন, আমার শেষ মামলাটার ব্যাপারে ভাবছিলাম। এর আগে মৃত্যু কখনো এমন কান ঘেঁষে যায়নি। ওই ভদ্রলোকের মানসিক সুস্থতার ব্যাপারটা যে কেউ সন্দেহ করেনি, তা খুবই অদ্ভুত। মনে হয় ওর খ্যাপামিগুলো দেখতে সকলে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে তা কখনো পুরোদস্তুর পাগলামিতে পরিবর্তিত হয়ে গিয়েছে সেটা কেউ বুঝতে পারেনি। সুরতাহালের সময় অবশ্য খুব ধূর্তভাবেই নিজের কীর্তি চেপে গিয়েছিলেন তিনি। মিস ব্রুক, খ্যাপামি আর পাগলামির মধ্যে যে সূক্ষ্ম সীমা রয়েছে তা হয়তো খুনের পরে তিনি পেরিয়ে গিয়েছিলেন। অপরাধ ধরা পড়ার পরে যে উত্তেজনা ছড়িয়েছিল তার জন্যই হয়তো ওর মনের সীমারেখাটা ভেঙে গিয়েছিল। আপনার ট্রেন আসতে কিন্তু এখনো 10 মিনিট বাকি। ট্রেন আসার আগে যদি আমাকে 2-1টা জিনিস একটু বুঝিয়ে দেন তাহলে পেশাদারি কৌতূহল আর কি। সানন্দে পরপর প্রশ্ন করুন, আমি উত্তর দিয়ে দেব। হ্যাঁ, প্রথমত মিস্টার ক্র্যাভেনি যে দোষী সে সন্দেহ আপনার কখন জাগলো? ওর এবং স্যান্ডির মধ্যেকার সম্পর্ক দেখে আমার মনে হয়েছিল একদিকে রয়েছে ভয় আর অন্যদিকে রয়েছে ক্ষমতা। তাছাড়া মিস্টার ক্র্যাভেনের অনুপস্থিতিতে স্যান্ডি নেটালে যে পরিমাণ টাকা পেতেন তা শুনেই আমার মনে হয়েছিল এ হয়তো মুখ বন্ধ করানোর জন্য দেওয়া টাকা। বেচারি, শুনেছি যৌবনে উনি যে মহিলাকে বিয়ে করেছিলেন তিনি নাকি কিছুদিন বাদেই অতিরিক্ত মদ্যপানের জেনে মারা যান। আমার ধারণা স্যান্ডি গল্প বানিয়ে সেই মহিলাকে জীবিত রেখেছিলেন, এমনকি ওই মনির দ্বিতীয় বিয়ে করার পরেও। আচ্ছা বেশ, এবার দ্বিতীয় প্রশ্নে যাই। আপনি কি করে বুঝলেন যে ওই রোগীর ঘরে মিসেস ক্র্যাভেন নিজের দাদার জায়গা নিয়েছেন? যে সন্ধে আমি এখানে এলাম সেদিন আমার ঘরখানা, মানে যেখানে আগে মিস ক্র্যাভেন থাকতেন, সেটা অপরিষ্কার ছিল। সেটার পরিষ্কার না হওয়া ফায়ার প্লেস থেকে আমি লম্বা একগোছা চুল পেলাম। বেশ বুঝতে পারলাম মিস ক্র্যাভেন তার চুল কেটে ফেলেছেন। এমন একটা ত্যাগ স্বীকার করতে গেলে বড়সড় কোনো উদ্দেশ্য লাগে। তার দাদার অসুস্থতা এবং তা ঘিরে তৈরি হওয়া রহস্যের কথা মাথায় আসতেই উদ্দেশ্য পেয়ে গেলাম। তার মানে ওই অসুস্থতার ব্যাপারটা খুব মাথা খাটিয়ে সাজানো হয়েছিল। আমার স্থির ধারণা ওই বাড়ির প্রত্যেকটা চাকর বাকর বিশ্বাস করেছিল মাস্টার হ্যারি ওপর তলায় অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে আছেন এবং মিস ক্র্যাভেন নিউ ক্যাসেলে তার বন্ধুর বাড়িতে গিয়েছেন। খুনের 1 ঘন্টার মধ্যে সে ছোকরা নিশ্চয়ই বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছিল। পরদিন তার বোনকে নিউ ক্যাসেলে বন্ধুর বাড়িতে পাঠিয়ে দেয়া হলো। শুনেছি সেখানে পৌঁছানোর পরে বাড়িতে জায়গার অভাবের অজুহাতে পরিচারিকাকে ছুটি দিয়ে দেওয়া হয়। তারপর রাতের অন্ধকারে মিসেস ক্র্যাভেন গ্রেনফেল থেকে প্রায় 5 মাইল হেঁটে ট্রয়েডসিলের বাড়িতে ফের দাখিল হয়ে যান। তারপর বাড়ির সামনের দিকের জানলাগুলো অনায়াসে খোলা যায়। সেরকমই একটা জানলা দিয়ে তার মা তাকে বাড়িতে ঢুকিয়ে নেন। তারপর বিন্দুমাত্র সময় না নষ্ট করে মেয়ের চুল কেটে তাকে তার দাদার জায়গায় শুইয়ে দেন। মিস ক্র্যাভেনকে এমনিতেই মাস্টার হ্যারির মতন দেখতে ছিল। যে ডাক্তার পরিবারের সদস্যদের সাথে পরিচিত নয়, অন্ধকার ঘরে তার চোখে ধুলো দেওয়া এমন কোনো কঠিন কাজ নয়। মিস ব্রুক, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধরনের ছলচাতুরির জন্যেই স্বাভাবিকভাবেই আমার সন্দেহের তীর ওর দিকেই ঘুরে গিয়েছিল। আমার ধারণাটা একটু আলাদা রকমের। আমার মনে হয় মিসেস ক্র্যাভেন ছেলের অপরাধ প্রবণতার কথা জানতেন বলে বিশ্বাস করছিলেন এই অপরাধ তারই করা। ছেলে বারংবার নিজেকে নির্দোষ বলে দাবি করলেও তিনি তা শোনেননি। সম্ভবত এই পারিবারিক প্লেটখানা বন্ধক রেখে বাড়িতে ফেরার পথে তিনি হাতুড়ি হাতে মিস্টার ক্র্যাভেনকে দেখতে পান।
বাবার ঘাড়ে দোষ না চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করা অসম্ভব বুঝে সুরতাহালে হাজির থাকার চেয়ে তিনি নেটালে পালানো শ্রেয় বলে মনে করেন। মিস্টার গ্রিফিথস খানিক তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করলেন, কারণ ততক্ষণে ট্রেন ধোঁয়া উড়িয়ে স্টেশনে ঢুকেছে। আর সেই ছদ্মনাম, হ্যারি ক্র্যাভেনেরই ছদ্মনাম যে হ্যারাল্ড কাজিন্স, আর সে যে বনি ড্যান্ডির জাহাজেই রওনা দিয়েছে, সে কথা আপনি জানলেন কি করে? লাভলি ট্রেনের পাদানিতে পা রেখে বললেন, ও তো সহজ ব্যাপার। মিস্টার ক্রাভেনের কাছে তার স্ত্রী একখানা কাগজ পাঠিয়েছিলেন। সেটা এমনভাবে মোড়া ছিল যাতে তার চোখ সোজা গিয়ে পড়ে ছেড়ে যাওয়া জাহাজের তালিকার উপরে। সেই তালিকাতেই দেখলাম দিন দুয়েক আগে বনি ডান্ডি নেটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। নেটালের সঙ্গে মিসেস ক্রাভেনের যোগ স্থাপন করাটা খুব স্বাভাবিক, কারণ তার জীবনের একটা বড় অংশ তিনি ওখানেই কাটিয়েছেন। এটাও বোঝা সহজ যে তিনি তার মাথা মোটা ছেলেটিকে তার নেটালের বন্ধুদের কাছে পাঠিয়েছেন। যে ছদ্মনামে ওকে পাঠানো হয়েছে তাও সহজেই জানতে পেরে গেলাম। মিস্টার ক্রাভেনের পড়ার ঘরে তার লেখার প্যাডের একটা পাতা জুড়ে বারবার ওই একই নামখানা লেখা। বেশ বোঝা গেল ছেলের ছদ্মনামখানা তার স্ত্রী বারংবার বলেছিলেন। নামটা স্মৃতির পাতায় তুলে রাখার জন্য মিস্টার ক্রাভেন এহেন পদক্ষেপ নেন। আশা করি নতুন পরিচয়ের এই ছোকরা নিজের পায়ে দাঁড়াবে। সে যাই হোক না কেন, তার আর তার এই কুসঙ্গের মাঝে এখন সমুদ্র বাধা হয়ে দাঁড়ানোয় তার মধ্যে কিছু তো বদল আসবেই। যাই হোক, আমি চলি, বিদায়। আরে না, বলুন আপাতত বিদায়, কারণ আপনাকে আবার ওই আইজেসের আদালতে ফিরে এসে সাক্ষ্য দিতে হবে, যার ভিত্তিতে মিস্টার ক্র্যাভেনকে চিরকালের মতন ওই পাগলা গারদে আটকানো সম্ভব। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন ও প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে। আপনাদের প্রিয় কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আজকের পর্ব পাঠে কথকের চরিত্রে বর্ণিশা, মিস লাভলি ব্রুক অধ্যায়, মিস্টার ডায়ার রূপঙ্কর, গ্রিফিথস রনিত, মিস্টার ক্র্যাভেন অর্পণ, মিসেস ক্র্যাভেন পিয়ালি, জন হেলস রূপঙ্কর, মগি পিয়ালি, আর সূত্রধর আমি সৌজন্যা। মূল রচনা ক্যাথরিন লুইসা পার্কিস, অনুবাদ দীপ্তজিৎ মিশ্র, স্ক্রিপ্ট শৌরিমা, সাউন্ড ডিজাইন সায়ন, কভার দীপঙ্কর, পরিকল্পনা কৌশিক রায়, গ্রাফিক্স ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।